হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু উচ্চতর গণিত চর্চা উইথ সৌরভ। এই ভিডিওতে আজকে আমাদের আলোচনার বিষয় এসএলএসটি ম্যাথামেটিক্স 11-12 সেকশনের জন্য যে সিলেবাসটা রয়েছে তার আমরা আজ শুরু করতে চলেছি মেকানিক্স 1, অর্থাৎ যেটা কিনা আমাদের ডাইনামিক্স অফ এ পার্টিকেল। ঠিক আছে, প্রথমে বলে রাখা দরকার যে ডাইনামিক্স জিনিসটা কি। ডাইনামিক্স কিছু নয়, পার্টিকেলের কথা বলা হচ্ছে। পার্টিকেল মানে কি? এমন একটা পদার্থ বা এমন একটা সাবস্টেন্স যেটা কিন্তু এন্ডাউড উইথ সাম মাস, অর্থাৎ যার কিছু পরিমাণ ভর রয়েছে, সেটাকেই আমরা বলে থাকি কি পার্টিকেল। তো ডাইনামিক্স অফ এ পার্টিকেল কী করে? এই যে কণার কথা আমরা বলছি, যার কিনা কিছু পরিমাণ মাস রয়েছে বা ভর রয়েছে, তার গতিবিধি নিয়ে আলোচনা করে। সেটা একটা সময় পর কোন অবস্থানে পৌঁছবে আমরা তার যাবতীয় জিনিস জানতে পারি। তার গতিবেগ অর্থাৎ ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, রিটার্ডেশন, সব কিছু আমরা জানতে পারি তার। অর্থাৎ আমরা এখানে যেই কাজগুলো করব প্রথম কিছু অংশে, সেখানে আমাদের ম্যাক্সিমামটাই কিসের উপর কাজ করে, কিসের উপর দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে নিউটনের গতিসূত্র বা নিউটনস লজ অফ মোশন, এর উপর দাঁড়িয়ে আছে কিন্তু। তো এইখানেতে আমরা আজ যেই পোর্শনটা স্টার্ট করব সেটা হচ্ছে আমাদের সেন্ট্রাল অরবিট। খুব গুরুত্বপূর্ণ একটা অংশ এটা, সেন্ট্রাল অরবিট। তো দেখো, তার আগে একটা কথা বলে রাখি, ডায়নামিক্স করতে গেলে অর্থাৎ একটা কণা রয়েছে, সে তো গতিশীল, প্রথমে স্থির অবস্থায় ছিল বা রেস্টে ছিল, সেখান থেকে সে আস্তে আস্তে মুভ করতে শুরু করলো। সেটা স্ট্রেট লাইন বরাবর মুভ করতে পারে। যদি সে স্ট্রেট লাইন বরাবর মুভ করে, সেই ক্ষেত্রে তার যেই গতির যে সূত্রটা হবে বা ইকুয়েশন অফ মোশন হবে, সেটা আমরা পাবো নিউটনস লজ অফ মোশন বা নিউটনের গতিসূত্র থেকে। কিন্তু সবসময় যে স্ট্রেট লাইন বরাবর মুভ করবে তা তো হতে পারে না। কখনো সে কার্ভ বরাবর মুভ করলো, প্যারাবোলা বরাবর, কখনো বা অনেক কিছু কাজ করতে পারে তার উপর, তার গতিবিধির উপর। সে অনুযায়ী তার ইকুয়েশন অফ মোশনগুলোও কিন্তু পাল্টে যাবে। তো ডায়নামিক্স পড়তে গেলে আমাদের, যদি আমরা স্ট্রেট লাইন বরাবর এগোই, সেখানে আমাদের মেনলি দুটো জিনিস জানতে হবে। একটা আমাদের কি লাগে? একটা লাগে আমাদের স্টপ ওয়াচ, আর একটা আমাদের লাগে সেটা হচ্ছে স্কেল। স্টপ ওয়াচ কেন লাগে? এইটা একটা সময় পরে, ধরে নিচ্ছি টি সময় পরে ও বিন্দু থেকে যাত্রা শুরু করেছিল, পি বিন্দুতে গিয়ে পৌঁছলো। তার মানে কি হলো না, তার ওপি এই অবস্থানটা আমরা মাপছি স্কেল দিয়ে, যে সে ও বিন্দু থেকে কত দূরে সরালো। তো সেটা যদি এক্স হয়, এক্স যদি সরে থাকে ও বিন্দু থেকে, তাতে সেটা আমরা স্কেল দিয়ে মাপতে পারি। আর যে সময়টা সে নিল, সেটা কী দিয়ে মাপবো? স্টপ ওয়াচ দিয়ে। যখন যাত্রা শুরু করলো তখন স্টপ ওয়াচটা আমরা অন করে দিলাম, যখন পি বিন্দুতে মাপতে চাইছি। এইভাবে যদি আমরা অবস্থান জানতে পারি, তাহলে অর্থাৎ এক্সটা যদি ফাংশন অফ টি হয়ে যায়, এক্সটা যদি আমাদের একটা ফাংশন অফ টি হয়ে যায়, অতি সহজেই আমরা কি করতে পারবো না, তার অ্যাক্সিলারেশন, ভেলোসিটি সব কিছুই কিন্তু বের করে নিতে পারবো। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। ঠিক আছে, দেখো, সেন্ট্রাল অরবিট শুরু করার আগে একটা কথা বলে দিই না, আমরা কিন্তু এখানে কোনো থিওরেমের প্রুফ করব না। করলেও সেগুলো যদি খুব ছোটো ছোটো হয়, যেগুলো 2 নম্বর টাইপের থাকতে পারে আমাদের, সেই টাইপের কোশ্চেনগুলোই কিন্তু আমরা বেশি বেশি করে প্র্যাকটিস করব। তো প্রথমে আমরা সেন্ট্রাল অরবিট পড়ার আগে জেনে নিই যে সেন্ট্রাল ফোর্স এই জিনিসটা কী এবং তার কী কী বৈশিষ্ট্য রয়েছে। ঠিক আছে, সেন্ট্রাল ফোর্স আমাদের, যদি আমরা সেটাকে এফ দিয়ে ডিনোট করি, এফ যদি একটা ফোর্স বা বল হয়, তো সেটার কিছু ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য থাকবে। কীরকম হবে? এই যে সেন্ট্রাল ফোর্স জিনিসটা হবে, সেটা সবসময় কি করবে? টুয়ার্ডস অর অ্যাওয়ে ফ্রম এ ফিক্সড পয়েন্ট। একটা নির্দিষ্ট বিন্দু থেকে সে সবসময় কি করতে চাইবে? সে ফোর্সের বৈশিষ্ট্যটা কি হয়? সেই বিন্দুর থেকে বিন্দুমুখী হবে বা বিন্দু থেকে দূরে সরে যেতে চাইবে। তো যদি বিন্দুমুখী হয়, এখানে কি করছে? অ্যাট্রাক্ট করছে বা আকর্ষণ করছে। এই ধরনের ফোর্সকে আমরা কি বলবো? অ্যাট্রাকটিভ ফোর্স। ঠিক আছে, আর যদি কোনো ক্ষেত্রে আমাদের ওই বিন্দুটার থেকে সরে যায়, তখন কি বলবো? সেটা বিকর্ষণ করছে বা রিপালস করছে। এটাকে আমরা বলবো কি? রিপালসিভ ফোর্স। এটাকে আমরা বলছি রিপালসিভ ফোর্স। ঠিক আছে, তো সেন্ট্রাল ফোর্স কি হতে পারে?
হয় অ্যাট্রাকটিভ হবে নয়তো রিপালসিভ হবে, কারণ বললাম কি এটা টুয়ার্ডস অর অ্যাওয়ে ফ্রম এ ফিক্সড পয়েন্ট এটা কাজ করে। তৃতীয় যে অংশটা রয়েছে ফোর্স, তো ফোর্স মানে কি একটা ভেক্টর কোয়ান্টিটি, অর্থাৎ এফটা আমরা ভেক্টর দিয়ে ইয়ে করবো, কিন্তু ভেক্টর কোয়ান্টিটির কী থাকে, একটা ম্যাগনিটিউড থাকে, মান থাকে, আর একটা ডাইরেকশন বা অভিমুখ থাকে। ডাইরেকশনের গল্প আমরা বলেই দিলাম এইখানেতে, কোন দিকে কাজ করছে সেটা বুঝতে পারবো। আর এরপর এফের যে ম্যাগনিটিউডটা আছে, ম্যাগনিটিউড অফ এফ, এইটা কি হবে সব সময় একটা ফাংশন অফ আর হবে। আর মানে কি ফিক্সড পয়েন্ট থেকে ধরে নিচ্ছে আমরা কোনো একটা দূরত্বে একটা পি বিন্দু রয়েছে, তো ও যদি ফিক্সড পয়েন্ট হয়, ওপি ডিস্টেন্সটা যদি আর হয়, সেই ডিস্টেন্সের একটা ফাংশন হবে সবসময় ফোর্সটা, ফোর্সের ম্যাগনিটিউডটা, সেটা যা খুশি হতে পারে। তো এই ধরনের যে ফোর্স, সেই ফোর্সগুলোকে আমরা কি বলবো, যারা এই বৈশিষ্ট্যগুলো মেনে চলবে তাদেরকে আমরা বলবো সেন্ট্রাল ফোর্স। এবং এই ফোর্সের দরুন কোনো একটা পার্টিকেল, তো হচ্ছে এই একটা পার্টিকেল মুভ করতে চাইছে, কিন্তু তাকে এই ফোর্সটা কী করছে, এই ফোর্সটা ধরে নিচ্ছি তাকে এরকম করে টেনে রাখতে চাইছে। তো এই ফোর্সের দরুন পার্টিকেলটা যেই পথ বরাবর মুভ করবে, সেই পথটাকে আমরা কি বলবো, সেন্ট্রাল অরবিট। বোঝা যাচ্ছে? বেশ, এরপর আমরা কিছু রেজাল্টের কথা বলছি। দেখো, যেই গতিবেগটা হবে, ধরে নিচ্ছি এই একটা কার্ভ আছে, এই কার্ভ বরাবর পার্টিকেলটা মুভ করছে, এই ফিক্সড পয়েন্ট, আর এই হচ্ছে ধরে নিচ্ছে আমাদের, এটা আর একটু অ্যাঙ্গেল করে যদি আমরা আঁকি, ও পি, এই ডিস্টেন্সটা যদি আমাদের আর হয়, ধরে নিচ্ছে এটা এই বরাবর কাজ করছে, অর্থাৎ ফোর্সটা আমাদের কী হচ্ছে, অ্যাট্রাকটিভ হচ্ছে। তো এখানে দু রকমের ভেলোসিটি আমরা পাবো, পার্টিকেলটা তো কার্ভ বরাবর মুভ করছে, তো তার ক্ষেত্রে যেই দুটো আমরা ভেলোসিটি পাবো, একটাকে আমরা বলবো কি রেডিয়াল ভেলোসিটি, যেটা কি না এই রেডিয়াস ভেক্টর, অর্থাৎ এটা তো ভেক্টর একটা রেডিয়াস ভেক্টর, ঠিক আছে, তার ম্যাগনিটিউডটা আমরা স্মল আর লিখেছিলাম। তো এই রেডিয়াস ভেক্টর বরাবর যেই ভেলোসিটিটা কাজ করে সেইটাকে আমরা বলি রেডিয়াল ভেলোসিটি, এবং তার মান কি হয় আর ডট, ঠিক আছে। অর্থাৎ আমরা এখানে রেডিয়াল ভেলোসিটির আমরা ম্যাগনিটিউডটা লিখছি। আর একটা হয় যেটা কি না এই রেডিয়াস ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার ডিরেকশন, অর্থাৎ লম্বভাবে কাজ করে, সেই ভেলোসিটিকে আমরা কি বলে থাকি, ক্রস রেডিয়াল ভেলোসিটি। তার এক্সপ্রেশন কি হয় আমাদের আর ইন্টু থিটা ডট। বলে রাখা দরকার এখানে আর ডট মানে কি ডিআর ডিটি, অর্থাৎ টাইমের রেসপেক্টে যে ডেরিভেটিভটা রয়েছে, এবং থিটা ডট মানে কি ডি থিটা ডিটি। তাহলে আমাদের মনে রাখতে হবে রেডিয়াল ভেলোসিটি এবং ক্রস রেডিয়াল ভেলোসিটির এক্সপ্রেশন। তো দেখো, আমরা কিন্তু কোনো একটা পার্টিকেল যদি আমাদের এই কার্ভ বরাবর মুভ করে, দুটো ভেলোসিটি পাচ্ছি। তাহলে এর যে লব্ধি বেগটা হবে, আমরা ফিজিক্সের ক্ষেত্রে জানি যে এক্স অক্ষ বরাবর যদি আমাদের বেগের উপাংশ এক্স ডট হয়, এবং ওয়াই অক্ষ বরাবর যদি বেগের উপাংশ ওয়াই ডট হয়, তাহলে আমরা রেজাল্টেন্ট ভেলোসিটি কী লিখি, √অফ এক্স ডট স্কোয়ার প্লাস ওয়াই ডট স্কোয়ার। এটা যেমন লিখে থাকি সেরকমভাবেই এখানেও কিন্তু আমরা দুটো ভেলোসিটির কথা জানলাম। তাহলে রেজাল্টেন্ট ভেলোসিটি কী হবে, √অফ আর ডট হোল স্কোয়ার প্লাস আর থিটা ডট হোল স্কোয়ার, ঠিক আছে। এইটা হয়ে যাচ্ছে কিন্তু আমাদের রেজাল্টেন্ট ভেলোসিটি। এবং রেডিয়াল বরাবর আমাদের যে অ্যাক্সিলারেশনটা কাজ করে সেটাকে আমরা বলি রেডিয়াল অ্যাক্সিলারেশন, অর্থাৎ রেডিয়াস ভেক্টর বরাবর তার যে ভ্যালুটা হয় সেটা আমরা মনে রাখবো, সেটা হয় আর ডবল ডট মাইনাস আর থিটা ডট স্কোয়ার। এবং যেই ক্রস রেডিয়াল অ্যাক্সিলারেশনটা আমরা পাই সেটার মান হয় 1/r ইন্টু ডিডিটি অফ আর স্কোয়ার থিটা ডট। একটু পরে আমরা আসবো আর স্কোয়ার থিটা ডট এই কোয়ান্টিটিটা আমরা এইচ দিয়ে ডিনোট করি, ঠিক আছে। বেশ, দেখো, আমরা রেডিয়াল অ্যাক্সিলারেশন সেটাকে যদি এফ সাফিক্সে আর দিয়ে ডিনোট করি, এবং ক্রস রেডিয়াল অ্যাক্সিলারেশন সেটাকে যদি আমরা এফ থিটা দিয়ে ডিনোট করি, তাহলে এই ক্ষেত্রে আমরা যে রেজাল্টেন্ট অ্যাক্সিলারেশন এফ পাবো সেটা কি হবে, √অফ এফ আর স্কোয়ার প্লাস এফ থিটা স্কোয়ার। যদি আমাদের কোনো ক্ষেত্রে বের করতে বলে যে এর রেডিয়াল অ্যাক্সিলারেশন এই ক্রস রেডিয়াল অ্যাক্সিলারেশন সেটাও দেওয়া আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই ফর্মুলার থেকে অতি সহজেই বের করে নিতে পারবো।
তো তোমাদের একটু পরে আমি দেখাবো এটাকে ভাঙলে কিন্তু দেখো তোমরা যদি এই ডিডিটি অফ আর স্কোয়ার থিটা ডট করো, এটা কি আছে, দুটো ফাংশনের প্রোডাক্ট রূপে আছে, সেটা যদি তোমরা ভাঙতে চাও কি হবে, ডিডিটি অফ আর স্কোয়ার থিটা ডটটা একবার ইনভেরিয়েন্ট থাকবে, আরেকবার আর স্কোয়ারটাকে ফিক্স রেখে তোমরা থিটা ডটের ডেরিভেটিভ করবে। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা যে রেজাল্টটা পাবে সেটা কিন্তু বের করে নিতে পারবে। ঠিক আছে, বেশ। এরপরে আমরা কি করছি, একটা কার্ভ যদি একটা পার্টিকেল যদি সেন্ট্রাল ফোর্সের আন্ডারে মুভ করে, অর্থাৎ ধরে নিচ্ছি ও বিন্দু, এটা এই কার্ভ বরাবর একটা পার্টিকেল মুভ করছে, পি হচ্ছে তার পজিশন অ্যাট এনি টাইম টি। তো আমরা এখানে তার মানে পোলার যে কোঅর্ডিনেটটা আছে অর্থাৎ আর থিটা, পোলার ইকুয়েশন, সেন্ট্রাল অরবিটের ক্ষেত্রে যেই পোলার ইকুয়েশনটা আমরা পাই, পথের যে পথটা হবে সেটা যে ইকুয়েশন থেকে পাবো সেটা বের করবো না, সেটা আমরা লিখে দিচ্ছি। এবং আমাদের যদি এই লাইন থেকে যাত্রা শুরু করে, ও এক্সটা হচ্ছে আমাদের ইনিশিয়াল লাইন, তার সাথে এটা যদি থিটা অ্যাঙ্গেল করে এবং এটা যদি আর হয়, তাহলে পি বিন্দুর কোঅর্ডিনেট কত হবে, পোলার কোঅর্ডিনেট অনুযায়ী পি বিন্দুর কোঅর্ডিনেট কিন্তু আমাদের হয়ে যাচ্ছে আর কমা থিটা। বেশ, তাহলে আর একটা জিনিস আমাদের এখানে খেয়াল রাখতে হবে, আমরা একটা নতুন কোয়ান্টিটির কথা বলবো, ইউ মানে আমরা কি ডিনোট করি সাধারণত, আর এর অনন্যক বা রেসিপ্রোকাল, অর্থাৎ ইউ মানে হচ্ছে আমাদের 1/r। তো পোলার ইকুয়েশন মানে কি থাকবে, আর থিটাও বলতে পারি, এবং যেহেতু আর ইউ এর সাথে রিলেটেড আমরা ইউ থিটাও বলতে পারি। তো ইউ থিটাকে কাজে লাগিয়ে আমরা যে ইকুয়েশনটা এখানে পাই সেটা কি হয়, ডি ইউ ডি টু ইউ ডি থিটা টু প্লাস ইউ ইকুয়াল টু এফ বাই এইচ স্কোয়ার ইউ স্কোয়ার, যেখানে এইচ মানে আমরা কি বুঝে থাকি, এইচ মানে হচ্ছে আমাদের আর স্কোয়ার থিটা ডট, আর স্কোয়ার থিটা ডট ইকুয়াল টু এইচ, এইটা হচ্ছে একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি। ঠিক আছে, আর স্কোয়ার থিটা ডট ইকুয়াল টু আমাদের কত হচ্ছে এইচ। বেশ, এটা তো আমাদের কি হলো, পোলার ইকুয়েশন। ঠিক আছে, অর্থাৎ যেখানে আর থিটা ছিল। এরপর আমরা আসছি যে এর পেডাল ইকুয়েশন কী হবে, পেডাল ফর্মে যদি আমরা ইকুয়েশনটা বের করতে চাই, তো সেই ইকুয়েশনটা কত হবে, পেডাল ইকুয়েশন মানে কি, সেখানে আমরা রিলেশন বিটুইন সবসময় কি হয়, স্মল পি অ্যান্ড আর, যেখানে স্মল পির বক্তব্যটা আমরা একটু পরেই বলছি, পি এবং আর দিয়ে যে রিলেশন হয় সেটাকে আমরা পেডাল ইকুয়েশন বলে থাকি। তো এফ ফোর্স যদি কাজ করে পার্টিকেলটার উপরে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে ইকুয়েশনটা পাই সেন্ট্রাল অরবিটের, এফ ইকুয়াল টু এইচ স্কোয়ার বাই পি কিউ ইন্টু ডিপি ডিআর। তো তোমরা এইটা মনে রাখবে, পেডাল ইকুয়েশন কাজে লাগিয়ে আমরা কিন্তু অনেক সময় ল অফ ফোর্স বের করতে পারি। আমাদের হয়তো পিটা দেওয়া থাকে না, দিয়ে বললো এফটা কার সাথে প্রপোর্শনাল, এটা বলতে পারি। তো এরপরে আমরা আসছি যে পি জিনিসটা কী। দেখো, আমাদের ট্যানজেন্ট নর্মাল চ্যাপ্টারটা যখন আমরা পড়বো তখন দেখতে পাবো, এই ধরে নিচ্ছি এইটা হচ্ছে আমাদের ওপি, এটা হচ্ছে আমাদের আর, পি বিন্দুতে আমরা একটা ট্যানজেন্ট ড্র করছি। বেশ, একটা ট্যানজেন্ট ড্র করলাম। এরপর আমরা যদি ও থেকে এই ট্যানজেন্টের উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করি, তো এই লেন্থ অফ দ্য পারপেন্ডিকুলার সেটা যদি এম হয়, ও এম লেন্থ অফ পারপেন্ডিকুলার হচ্ছে এই যে ডিস্টেন্সটা, ও এম ডিস্টেন্সটা, এটাকে আমরা স্মল পি দিয়ে ডিনোট করি। এবং এখানে এটা থিটা, এখানে আমাদের কী ছিল, এই জিনিসটা ও এক্সটা ইনিশিয়াল লাইন, এটা আমাদের থিটা ছিল। এবং এই যে রেডিয়াস ভেক্টর আর এবং পি বিন্দুতে অঙ্কিত ট্যানজেন্ট, এই দুটোর মধ্যে আমাদের যে অ্যাঙ্গেলটা হয় সেটাকে আমরা ডিনোট করি ফাই দিয়ে, অর্থাৎ ফাই ইজ দ্য অ্যাঙ্গেল between the radius vector and tangent drawn at P. P বিন্দুতে অঙ্কিত ট্যানজেন্ট এবং রেডিয়াস ভেক্টরের মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটাকে আমরা ডিনোট করছি কি দিয়ে, ফাই দিয়ে। বেশ, তো দেখো এখান থেকে আমরা আরেকটা জিনিস বের করে নিতে পারি, এটা আমাদের আর এটা আমাদের কি 90 ডিগ্রি এবং এটা ফাই। তো এটা একটা আমাদের সমকোণী ত্রিভুজ হচ্ছে। ঠিক আছে, তো সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে বলো এখান থেকে সাইন ফাই মানে কি লিখতে পারি, লম্ব বাই অতিভুজ। তো এখানে লম্ব কোণটা হচ্ছে পি, হচ্ছে সাইন ফাই ইকুয়াল টু পি বাই অতিভুজ মানে সমকোণের বিপরীত বাহু অর্থাৎ আর। এখান থেকে আমরা কি পেয়ে যাব, স্মল পি ইকুয়াল টু আর সাইন ফাই। তোমরা কিন্তু এটা মনে রাখবে, রেজাল্টটা আমাদের কাজে লাগবে।
পি ইকুয়াল টু আর সাইন ফাই। আরেকটা ট্যানজেন্ট নর্মালের ক্ষেত্রে আমরা একটা রেজাল্ট পাই, ট্যান ফাই মানে হচ্ছে আমাদের আর ডি থিটা ডিআর, ঠিক আছে। এবং সেখান থেকে লেখা যায়, আমরা সাধারণত লিখি সাইন ফাই ইকুয়াল টু আর ডি থিটা ডিএস, আর কস ফাই ইকুয়াল টু আমাদের হয় ডিআর ডিএস, ঠিক আছে। দেখো এখানে কি বললাম, সাইন ফাই ইকুয়াল টু আর ডি থিটা ডিএস এবং কস ফাই ইকুয়াল টু আমরা লিখতে পারি আর এই অর্থাৎ ডিআর ডিএস, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু আমরা মনে রেখে দেবো। বেশ, এই জায়গাটা আমাদের শেষ হয়ে গেল। এরপরে আমরা অন্য একটা পোর্শন আলোচনা করছি। দেখো এরপর আমরা যে এইচ অর্থাৎ আর স্কোয়ার থিটা ডট এর কথাটা তো বললাম, এরপরে এইচ এর সিগনিফিকেন্স কী সেটা আমরা জানার চেষ্টা করছি। এটা কিন্তু শর্ট কোশ্চেন হিসেবে আমাদের দিতেই পারে, যে 4টে অপশান দিয়ে দিল যে সিগনিফিকেন্স অফ এইচ ইজ, 4টে রেজাল্ট দিয়ে দিল, সেটা বানানো যেতেই পারে এখান থেকে এমসিকিউ হিসাবে। তো দেখো এইচ কিন্তু আমাদের যেটা দেয়, এইচ মানে হয় আমাদের কি 2 ইন্টু রেট অফ ডেসক্রিপশান অফ এরিয়া, সেক্টোরিয়াল এরিয়া, অর্থাৎ 2 ইন্টু এরিয়াল ভেলোসিটি। এইচের তাৎপর্য কি, এরিয়াল ভেলোসিটির দ্বিগুণ হয়। এরপরে এরিয়াল ভেলোসিটি জিনিসটা কি সেটা আমরা জেনে নিচ্ছি। দেখো এই একটা পয়েন্ট এই কার্ভ বরাবর মুভ করছে, ধরে নিচ্ছি এটা পি পয়েন্ট, এবং এটা টি টাইমে অবস্থান, এবং আরেকটু সময় পরে কিউ অবস্থানে পৌঁছালো, আর প্লাস ডেল আর এবং থিটা প্লাস ডেল থিটা এই পজিশানে পৌঁছালো। তাহলে এই অ্যাঙ্গেলটা আমাদের কত হবে, এটা থিটা ছিল, এটা থিটা প্লাস ডেল থিটা, এই জায়গাটা গোটাটা, তাহলে এই ক্ষুদ্র যে অংশটা রয়েছে সেইটা আমাদের হয়ে যাবে কত, ডেল থিটা। এই অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে। তো দেখো রেট অফ সেক্টোরিয়াল এরিয়া অর্থাৎ টাইমের রেসপেক্টে এই যে আমাদের পোর্শনটা রয়েছে পি, এটা কিউ, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের ডেল থিটা। তো আমাদের ডেলটি এই সময়ে যেই পরিমাণ এরিয়া ডেসক্রিপশান করলো, অর্থাৎ সময়ের সাপেক্ষে ডেলটি এই রেসপেক্টে আমাদের এরিয়া কীভাবে চেঞ্জ হচ্ছে, একক সময়ে আমাদের কি পরিমাণ এরিয়া চেঞ্জ হচ্ছে, সেটাই আমাদের কি হয়ে যায়, এরিয়াল ভেলোসিটি। তো দেখো প্রথমে আমরা কি করব, এর এরিয়াটা বের করব, তারপরে সেটাকে আমরা যদি ডেলটির রেসপেক্টে আমরা রেশিও নিয়ে নিই, তাহলে কিন্তু আমরা এরিয়াল ভেলোসিটি পেয়ে যাব। দেখো এরিয়াল ভেলোসিটি আমাদের কি হচ্ছে, এরিয়াল ভেলোসিটি আমাদের কত হবে না, লিমিট ডেল্টা টি টেন্ডিং টু 0, তলায় ডেল্টা টি থাকবে কারণ এর সাপেক্ষে আমরা বিচার করছি, তাই এটাকে টেন্ডিং টু 0 করছি, আর উপরে থাকবে ওই যে এরিয়াটা আমরা নিয়েছিলাম সেটা কত হবে। অর্থাৎ দেখো এখানেতে পি, এটা কিউ, আর এটা হচ্ছে আমাদের কত, ডেল থিটা। তো এখানে দেখো আমরা যদি পি কিউ এখানটা এটা অ্যাড করে দিই, এখানটা কী হয়ে যাচ্ছে, একটা স্ট্রেট লাইনের মতো হয়ে যাচ্ছে। যখন ডেলটি টেন্ডিং টু 0 হবে, এটা টি সময় অবস্থান ছিল, এটা টি প্লাস ডেলটি সময় অবস্থান ছিল, ডেলটি টেন্ডিং টু 0 হয়ে গেলে কী হয়ে যাচ্ছে, কিউ বিন্দুটা আস্তে আস্তে পি এর দিকে অগ্রসর হচ্ছে। অর্থাৎ তখন এই পি কিউ যেই জায়গাটা আছে কার্ভটা, সেটা কিন্তু আস্তে আস্তে একটা স্ট্রেট লাইনের মতো হয়ে যাবে। তো সেখানে দেখো এই যে ত্রিভুজটা আমরা পাচ্ছি ও পি কিউ, এখানে এই লেন্থটা কত, আর, এটা হচ্ছে আর প্লাস ডেল আর। তো আমরা ত্রিভুজের ধর্মাবলী, ত্রিকোণমিতির একটা পোর্শন 11-এ ছিল, সেখান থেকে কি বলতে পারি, এর যে অংশ ক্ষেত্রফলটা হবে এরিয়াটা এই ত্রিভুজটার, হাফ ইন্টু এই যে বাহু আছে যে কোনো দুটো বাহু এবং তাদের মধ্যবর্তী কোণের সাইন, ঠিক আছে। তাহলে হাফ আর, আর প্লাস ডেল আর ইন্টু সাইন অফ ডেল থিটা, বেশ, সাইন অফ ডেল থিটা হোল ডিভাইডেড বাই ডেল টি। দেখো এরপর যদি ডেল টিটা টেন্ডিং টু 0 হয়, ডেল থিটাটা খুব ক্ষুদ্র হবে, আর আমরা জানি থিটা যদি ক্ষুদ্র হয় সাইন থিটাটা নিয়ারলি ইকুয়াল টু কত হয়, থিটা হয়। বেশ, আমরা যদি সেটাকে এখন কাজে লাগাই তাহলে দেখো এটা কি লিখতে পারি, লিমিট ডেল্টা টি টেন্ডিং টু 0 হাফ আর প্লাস ডেল আর, এখানে একটা আর ছিল, আর এটা নিয়ারলি ইকুয়াল টু ডেল থিটা হোল ডিভাইডেড বাই ডেল টি, এটা হয়ে গেল। তো এটা কত লিখতে পারি, হাফ, লিমিটটা এখানে ছিল, লিমিট ডেল টি টেন্ডিং টু 0 আর স্কোয়ার ডেল থিটা, আর এটা কত হবে, আর ডেল আর ডেল থিটা। এবার দেখো ডেল আরটাও খুব ক্ষুদ্র,
ডেল থিটাটাও খুব ক্ষুদ্র, তাহলে তাদের প্রোডাক্টটা কী হবে, আরও ক্ষুদ্র হবে। তো আমরা কী করছি, ওটাকে নেগলেক্ট করে দিচ্ছি। তাহলে এটা হয়ে গেল আর স্কোয়ার ডেল থিটা ডেল টি। তো এখানে আমাদের লিমিটটা কার উপর কাজ করবে, ডেল্টা টি টেন্ডিং টু জিরো হচ্ছে, তাহলে লিমিট ডেল্টা টি টেন্ডিং টু যদি জিরো হয়, এই ডেল থিটা ডেল টি এই রেশিওটা কত হয়ে যাবে, ডি থিটা ডিটি। অর্থাৎ এটা আমাদের হয়ে যাচ্ছে হাফ আর স্কোয়ার ডি থিটা ডিটি। এটাই তো আমাদের ছিল। একটু আগে আমরা কি বললাম, আর স্কোয়ার ডি থিটা ডিটি বা আর স্কোয়ার থিটা ডট মানে কত আমাদের এইচ হয়। তাহলে এটা কত হয়ে গেল, এইচ বাই টু। তাহলে এইচ সমান কী পেলাম, টু ইন্টু আমাদের হচ্ছে কত, এই যে টু ইন্টু এরিয়াল ভেলোসিটি, যেটা আমরা এখানে লিখেছি। ঠিক আছে, অতএব এরিয়াল ভেলোসিটি সমান এইচ বাই টু পেয়ে গেলাম। তাহলে এইচ এর সিগনিফিকেন্স কী, এইচ আমাদের দেয় এরিয়াল ভেলোসিটির যে দ্বিগুণ আমরা যদি করি সেটাকে পাবো। এটা হচ্ছে আমাদের এইচ এর সিগনিফিকেন্স। বেশ, এরপর দেখো আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ কত হয়, অরিজিন যেটা আমাদের ফিক্সড পয়েন্ট ছিল সেটাকে আমরা বলি সেন্টার অফ ফোর্স। বলে রাখা দরকার যে ফিক্সড পয়েন্টের সাপেক্ষে আমরা ফোর্সটাকে কনসিডার করছি সেটাকে বলা হয় সেন্টার অফ ফোর্স। তো দেখো এই সেন্টার অফ ফোর্স যদি আমরা ও দিয়ে ডিনোট করি, ও এর রেসপেক্টে একটা পার্টিকুলার পজিশন যদি টি সময় পরে পি বিন্দুতে পৌঁছয় অর্থাৎ আর থিটা হয়, সেই ক্ষেত্রে আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম ও বিন্দু সাপেক্ষে কত হবে। অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে কি, কৌণিক ভরবেগ। অর্থাৎ সেটা আমাদের কি হয়, মোমেন্ট অফ লিনিয়ার মোমেন্টাম। অর্থাৎ রৈখিক ভরবেগের আমরা যদি আরেকবার মোমেন্ট বা ভ্রামক নিয়ে নিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাই এটা। ভ্রামক মানে কি, কিছুই নয়, ভ্রামক মানে যার কথা বলছি আমরা সেটা যদি আমাদের লিনিয়ার মোমেন্টামটা ধরে নিচ্ছে আমাদের ক্যাপিটাল পি নয় ক্যাপিটাল পি ওয়ান ধরে নিচ্ছি, এবং যেই বিন্দু সাপেক্ষে করছি সেই বিন্দু থেকে যদি দূরত্বটা আর হয় তাহলে আর ইন্টু এইটাই হয়ে যায় আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম। ঠিক আছে, বেশ। তাহলে দেখো এই হচ্ছে আমাদের কত, ও বিন্দু, এটা হচ্ছে পি সময় পরে অবস্থান। এই দেখো এখানেতে এই দূরত্বটা হচ্ছে আর, ওপি দূরত্বটা হচ্ছে আমাদের আর, এবং এর সাথে লম্ব বরাবর কি কাজ করছে আমাদের, আমরা যদি এটা এখানে লিখে থাকি, এখানে হচ্ছে এটা হচ্ছে আর থিটা ডট, এটা হচ্ছে আমাদের কত, আমাদের ছিল এটা হচ্ছে ক্রস রেডিয়াল ভেলোসিটি, এবং তার সাথে আমরা যদি এম গুণ করে দিই অর্থাৎ এম আর থিটা ডট, এটা আমাদের কত হচ্ছে, এটা হচ্ছে বেগ আর এটা হচ্ছে ভর, তাহলে এটা হয়ে গেল ভর বেগ, এটা হয়ে গেল লিনিয়ার মোমেন্টাম। ঠিক আছে, এটা একটা লিনিয়ার মোমেন্টাম, এইটা হলো, আর একটা কী হবে, এই বরাবর কাজ করবে যে বেগটা, সেটা হচ্ছে আমাদের আর ডট। তাহলে দেখো যে দূরত্বের কথা বলছি, দূরত্ব মানে লম্ব দূরত্ব হবে, আমরা ও বিন্দু থেকে কাজ করছি এবং সেই বিন্দু দিয়েই কিন্তু আর ডটটা পাস করছে, তাহলে এইখানতে কিন্তু আমরা কোনো লম্ব দূরত্ব পাচ্ছি না। তাহলে মোমেন্ট অফ মোমেন্টাম অর্থাৎ অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে, 0 ইন্টু এম আর ডট প্লাস আর থিটা ডটের দূরত্বটা কত, এখান থেকে আর। ঠিক আছে, তাহলে আর ইন্টু এম আর থিটা ডট অর্থাৎ এম আর স্কোয়ার থিটা ডট, এইটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাবাউট দ্য পয়েন্ট ও। এই অ্যাঙ্গেলটা আমাদের থিটা, এবং এটা কত লিখতে পারি, আর স্কোয়ার থিটা ডট মানে আমরা জানি এইচ, আর এইচ মানে কি জানি, কনস্ট্যান্ট। তাহলে এটা কত হয়ে যাচ্ছে, এম ইন্টু এইচ। তাহলে দেখতে পেলাম অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাবাউট দ্য অরিজিন ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। ধরে নিচ্ছি অ্যাঙ্গুলার মোমেন্টামটাকে আমরা স্মল এ দিয়ে ডিনোট করছি, তাহলে স্মল এ সমান কত পেলাম, এম এইচ। ঠিক আছে, তাহলে এইচ সমান কি হয়ে গেল, এ বাই এম। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম প্রত্যেক একক ভরে সেটা কত হয়, এইচ। এটাও কিন্তু আমরা বলতে পারি এইচ এর একটা তাৎপর্য যে অ্যাঙ্গুলার মোমেন্টাম পার ইউনিট মাস, এটাও কিন্তু হয়ে যাচ্ছে আমাদের একটা এইচ এর তাৎপর্য হিসাবে, যে প্রতি একক ভরে আমাদের যে অ্যাঙ্গুলার মোমেন্টামটা হয় সেটা কিন্তু এইচ হয়ে যায়। বেশ, দেখো এরপর আরেকটা গুরুত্বপূর্ণ রেজাল্ট আমরা প্রমাণ করব, এটা আমরা মনে রাখবো কিন্তু শর্ট কোশ্চেন হিসাবে কখনো কখনো আসতেও পারে 2 নম্বরের। তাহলে এইচ সমান ভিপি, এইচ এর কথা আমরা বলেছি সেটা কনস্ট্যান্ট, ভি মানে ভেলোসিটি, পি মানে কি আমাদের, পি মানে হচ্ছে ওই লেন্থ অফ দ্য পারপেন্ডিকুলার। ও বিন্দু থেকে আমরা যদি ওই বিন্দুর ওপর
এই যে ও বিন্দু থেকে এই ট্যানজেন্টটা টেনেছিলাম, এই লম্ব দূরত্বটা হচ্ছে আমাদের স্মল পি, ঠিক আছে, এটা স্মল পি ছিল। বেশ, তাহলে এখানে আমরা এই রেজাল্টটা কী করে প্রমাণ করব দেখো। আমরা কি দেখতে পাচ্ছি, এই ছবিটা সবসময় এঁকে রাখতে হবে, বারবার মুছে ফেলছি আমি। এবং এইখানে যে ট্যানজেন্টটা ছিল সেখান থেকে এর উপর লম্ব দূরত্ব টেনেছি আমরা এক্স ও, এটা যদি এম হয়, এই কোণটা কত ফাই, পি বিন্দুতে ছিল, এটা আমাদের থিটা, এটা হচ্ছে আমাদের আর। বেশ, তাহলে দেখো আমাদের কার্ভটা, এই যে ভি মানে কি, এই কার্ভ বরাবর মুভ করছে মানে কি, প্রত্যেক বিন্দুতে তার গতির ডিরেকশন চেঞ্জ হচ্ছে, অর্থাৎ সে ট্যানজেন্ট বরাবর মুভ করছে, অর্থাৎ ভি এর ডিরেকশন আমাদের কিন্তু এই দিক বরাবর। তাহলে দেখো আমরা কি করতে চাইছি এরপরে, পি বিন্দুতে যে ক্রস রেডিয়াল ভেলোসিটিটা আছে সেটা কি আছে, পি বিন্দু থেকে লম্বভাবে আছে, এবং সেটা কত আর থিটা। দেখো এরপর আমরা কি করতে পারি, এই ভি বিন্দুটা, এই ভি ভেলোসিটিটা, একে যদি আমরা এই যে এই জায়গাটার কথা বলতে চাইছি, এটা হচ্ছে আমাদের ভি ভেলোসিটি, আর এটা ধরে নিচ্ছি আর থিটা ডট। আমরা এই দুটোকে কখন সমান বলবো, আর থিটা ডট কার সাথে ইকুয়াল হবে, ভি এর উপর যে উপাংশটা হবে, অর্থাৎ ভিটাকে আমরা যদি এর উপর ফেলে দিই তাহলে যে অংশটা পাবো তার সাথে ইকুয়াল হয়ে যাবে। তো সেই অংশটাই আমাদেরকে বের করতে হবে, কম্পোনেন্টটা, ভি এর কম্পোনেন্ট আর থিটা ডট বরাবর। বেশ, তাহলে দেখো আমরা এখানে কি করতে চাইছি, দেখো আমরা যদি এখন এই জায়গাটাকে বাড়িয়ে দিই, ঠিক আছে, এই জায়গাটাকে যদি আমরা বাড়িয়ে দিই, ছবিটা ঠিকঠাক আঁকা হলো না, তাহলে হিসেব মতো আমাদের এই জায়গাটা হতো কত, অর্থাৎ এখানে এরকম যদি থাকে বিপ্রতীপ কোণ, এটা ফাই হলে এটাও ফাই হবে, আমি সেটাই করতে চাইছি এখানে, এটা ফাই হলে এটাও ফাই, এটা বিপ্রতীপ কোণ হবে, এটা ফাই হলো, আর এই গোটা কোণটা কত 90 ডিগ্রি, এই যে গোটা কোণটা 90 ডিগ্রি, তাহলে এটা যদি ফাই হয়ে যায় তাহলে আমাদের এইটুকু অংশ কত হবে, এই যে অংশটার কথা আমরা মার্ক করছি সেই অংশটা আমাদের হয়ে যাবে কত 90 ডিগ্রি মাইনাস ফাই। তাহলে দেখো আমরা সবসময় কি জানি, এ যদি একটা ভেক্টর হয় আর বি যদি একটা ভেক্টর হয়, দেখো এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, তাদের মধ্যে অ্যাঙ্গেল যদি আমাদের থিটা হয় তাহলে বি এর উপর এর প্রজেকশন কত হয়, এ কস থিটা, বি এর উপর এর যে প্রজেকশনটা হয় সেটা হয় এ কস থিটা, অর্থাৎ কস এদের মধ্যে যে কোণটা আছে সেটা হয়। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো এখান থেকে আমরা লিখতে পারি আর থিটা ডট, এইটা সমান হয়ে যাবে ভি কস, এদের মধ্যবর্তী কোণটা কত, অর্থাৎ আর থিটা ডট এবং ভি এর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 মাইনাস ফাইভ, তাহলে ভি কস 90 মাইনাস ফাইভ। বেশ, বোঝা যাচ্ছে এটা, তাহলে ভি সাইন ফাইভ হলো। তাহলে আর থিটা ডট সমান আমরা পেয়ে গেলাম ভি সাইন ফাইভ। একটু আগে একটা রেজাল্ট করেছিলাম স্মল পি ইকুয়াল টু আর সাইন ফাইভ, সেখান থেকে বলতে পারি সাইন ফাইভ ইকুয়াল টু পি বাই আর, অর্থাৎ ভিপি বাই আর। তাহলে কি পেয়ে গেলাম দেখো, আর থিটা ডট সমান ভিপি বাই আর, অর্থাৎ আর স্কোয়ার থিটা ডট সমান ভিপি। আর স্কোয়ার থিটা ডট মানে আমরা কি জেনেছিলাম, স্মল এইচ, তাহলে পেয়ে গেলাম স্মল এইচ ইকুয়াল টু ভিপি। বেশ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা রেজাল্ট। এখান থেকে আর একটা জিনিস আমরা বলতে পারি, সেটা আমরা যখন পরবর্তীকালে অ্যাঙ্গুলার ভেলোসিটি আলোচনা করব তার এক্সপ্রেশনটাও কিন্তু আমাদের এখান থেকে বেরিয়ে গেল। অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে কি, যদি কার্ভ বরাবর মুভ করে, বলে দিচ্ছি যখন বলছি এখানে, যদি কার্ভ বরাবর মুভ করে তো হচ্ছে এটা থিটা, তো যদি স্ট্রেট লাইন বরাবর মুভ করে তাহলে সেখানে কি হয়, এক্স যদি দূরত্ব হয় ডিএক্স ডিটি হয়, অর্থাৎ কি পরিমাণ ডিস্টেন্স পাল্টাচ্ছে। আর যখন কার্ভ বরাবর মুভ করবে তখন কি হবে, তখন অ্যাঙ্গেলটা পাল্টাবে, অর্থাৎ সময়ের সাপেক্ষে যে অ্যাঙ্গেলের পরিবর্তনের হারটা সেটাই আমাদের হয়ে যায় অ্যাঙ্গুলার ভেলোসিটি, অর্থাৎ ডি থিটা ডিটি, অর্থাৎ যেটাকে আমরা লিখে থাকি থিটা ডট। তো এখান থেকে দেখো কি পেয়ে যাচ্ছি, এই লাইনটার থেকে থিটা ডট সমান ভিপি বাই আর স্কোয়ার। এটা কিন্তু আমরা পরে প্রমাণ করতে পারবো, আপাতত তোমরা এই জায়গাটা মনে রাখতে পারো। বেশ, তাহলে কি পেয়ে গেলাম, এইচ সমান ভিপি, এই রেজাল্টটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। দেখো ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের একটা রেজাল্ট আছে ট্যানজেন্ট নরমাল চ্যাপ্টারেতে, সেটা হচ্ছে 1/p স্কোয়ার, এটা সমান হয় 1/r স্কোয়ার প্লাস 1/r⁴ dr d থিটা হোল স্কোয়ার। আমরা ইউ সমান কি জানি, 1/r, অর্থাৎ আমরা যদি ডিউ ডি থিটা বের করি কত পাবো, মাইনাস 1/r স্কোয়ার dr d থিটা। তো দেখো আমরা কি লিখতে পারি, এটাকে 1/r স্কোয়ার মানে কত, ইউ স্কোয়ার, প্লাস এইটাকে কাজে লাগালে হয়ে যাবে ডিউ ডি থিটা হোল স্কোয়ার।
অর্থাৎ 1/p² সমান হয়ে যাচ্ছে u² প্লাস ডিউ ডি থিটা হোল স্কোয়ার। এরপরে দেখো আমরা ভি এর সাথে কি রিলেশন সেটা বের করতে চাইছি। এটা বেরোলো আমাদের 1/p² এর মান। এইচ সমান কি জানি ভিপি, তাহলে ভি সমান h/p, অর্থাৎ v² মানে কত হবে h²/p², অর্থাৎ এখানে আমরা পেয়ে যাচ্ছি h²/p², এটা সমান হচ্ছে v², এটা ইন্টু আমাদের হয়ে যাচ্ছে h²। এটা কিন্তু একটা আমাদের ইম্পর্টেন্ট রিলেশন, v² সমান h² ইন্টু u² প্লাস ডিউ ডি থিটা হোল স্কোয়ার। যদি কোনো ক্ষেত্রে আমাদের কার্ভটা সমীকরণ দেওয়া থাকে, যদি বলে কোনো পয়েন্টে ভেলোসিটি বের করতে, আমরা এই রিলেশন থেকে কিন্তু বের করে নিতে পারবো, h² ইন্টু u² প্লাস ডিউ ডি থিটা হোল স্কোয়ার। বেশ, দেখো এরপর কতগুলো টার্মের কথা আমরা জানবো, এগুলো জাস্ট তোমরা ডেফিনেশন হিসাবে মনে রাখবে। প্রথমে আমরা আসছি ভেলোসিটি ইন এ সার্কেল। এটা বলতে আমরা কি বুঝি? ভেলোসিটি ইন এ সার্কেল, সেটাকে আমরা যদি ক্যাপিটাল ভি দিয়ে ডিনোট করি, সেটা কি বোঝায় না, আমাদের সার্কেলের রেডিয়াসটা যদি ক্যাপিটাল আর হয় এবং সার্কেল বরাবর যদি কোনো একটা বস্তু মুভ করে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আর রেডিয়াসটা, আর এটা হচ্ছে কোনো পয়েন্টে তার ভেলোসিটি ভি যদি হয়, এবং এই বরাবর যদি একটা ফোর্স এফ কাজ করে, তাহলে আমরা কি পাবো? ভেলোসিটি ইন এ সার্কেল বলতে v² সমান এফ ইন্টু আর, অর্থাৎ ভি সমান রুট এফ ইন্টু আর। তাহলে সার্কেলের যে কোনো পয়েন্টে ভেলোসিটি আমরা কিন্তু বের করে নিতে পারি। ভেলোসিটি ইন এ সার্কেল এই জিনিসটাকেই আমাদের দেয়। বেশ, তারপরে আমরা আসছি না ভেলোসিটি ফ্রম ইনফিনিটি। এই জিনিসটা আবার কীরকম? দেখো এই ব্যাপারটা আমাদের কি দেয়, একটা পার্টিকেল ধরে নিচ্ছি একটা অসীম দূরত্বে চলে গিয়েছিল, ধরে নিচ্ছি ইনফাইনাইট ডিস্টেন্সে চলে গিয়েছিল, ঠিক আছে, আমাদের আয়ত্তের বাইরে। তো আমাদের জানা কোনো একটা বিন্দু আছে যার ইয়েটা হচ্ছে আমাদের ও বিন্দু থেকে দূরত্ব হচ্ছে আর। বেশ, তো আমাদের বক্তব্য হচ্ছে ভেলোসিটি ফ্রম ইনফিনিটি মানে সে এই ইনফিনিটিতে গিয়ে সে যদি রেস্টে ছিল, ধরে নিচ্ছি স্থির অবস্থায় ছিল, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে সে যদি আমাদের জানা একটা বিন্দুতে পৌঁছে যায়, সেই ক্ষেত্রে যে ভেলোসিটিটা আমাদের লাগবে সেটাকেই বলা হয় কত? ভেলোসিটি অফ, আমাদের হচ্ছে ভেলোসিটি ফ্রম ইনফিনিটি। তো আমাদের যে রেজাল্টটা ছিল v² সমান h² ইন্টু u² প্লাস ডিউ ডি থিটা হোল স্কোয়ার, ওখান থেকে আমরা ক্যালকুলেশন করে বের করে নিতে পারি। তো আমি এখানে জাস্ট ভ্যালুটা এখানে লিখে দিচ্ছি কত হয় না, এখানে ভেলোসিটি ফ্রম ইনফিনিটিকে আমরা যদি ক্যাপিটাল ভি দিয়ে ডিনোট করি, v² সমান আমাদের হয় -2, এই যে দেখো ইনফিনিটি থেকে কোথায় আসছে? আমাদের জানা কোনো পয়েন্টে, সেই জানা পয়েন্টটা যদি আমরা ধরে নিচ্ছি ক্যাপিটাল আর হয়, এইটা কিন্তু আমাদের কত হয়? এফ টি আর। বেশ, ঠিক আছে, তাহলে ফোর্স ইন্টু আমাদের ডিআর হবে, তাহলে v² সমান -2 ইনফিনিটি থেকে আর এফ টি আর। এফের ভ্যালু যদি তোমাদের দেওয়া থাকে, অতি সহজেই আর এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করে বের করে নিতে পারবে, কারণ এটা সেন্টার ফোর্স। তাহলে এফটা কী হবে? সবসময় আর এর একটা ফাংশন হবে, স্মল আর এর, সেখান থেকে বের করে নেওয়া যেতে পারে। এরপরে আমরা আর দুটো কনসেপ্টের কথা বলছি। এরপরে দেখো ভেলোসিটি টু দ্য অরিজিন, এটা বলতে আমরা কি বুঝে থাকি? বেশ, ধরে নিচ্ছি যে আমাদের জানা কোনো একটা বিন্দু যার স্থানাঙ্ক নয়, সেটা ও বিন্দু থেকে দূরত্ব হচ্ছে ক্যাপিটাল আর। তো এই ও যে স্থির বিন্দু ছিল, এটা যদি আমরা অরিজিন বলে থাকি, তো এই আর বিন্দু থেকে ও বিন্দুতে আসতে যে ভেলোসিটিটা আমাদের লাগে, সেটাকেই বলা হয় ভেলোসিটি টু দ্য অরিজিন। তো আগের মতনই আমরা কি লিখতে পারবো? ক্যাপিটাল v², এইটা সমান আমাদের হয়ে যাবে -2 আর থেকে কোথায় যাচ্ছে? এই জিরোতে। এখানে r = 0, স্মল r = 0, আর এখানে স্মল r = ক্যাপিটাল আর। এটা কত হবে? এফ ডিআর। বেশ, তাহলে এটা আমরা ইন্টিগ্রেশনের নিয়ম অনুযায়ী কী করে দিতে পারি? 2 × 0 থেকে আর এফ ডিআর, ডেফিনাইট ইন্টিগ্রালের প্রপার্টি থেকে করে দিতে পারছি। তো এই রেজাল্টটা আমরা মনে রাখবো। লাস্ট আমাদের এই যে কনসেপ্টটা রয়েছে সেটা হচ্ছে ভেলোসিটি অ্যাট দ্য পয়েন্ট অফ প্রজেকশন। দেখো এই জিনিসটা বলতে আমরা কি বুঝে থাকি না,
উল্টো ঘটনাটা ঘটবে না। এখানে আগেরটাতে আমরা আর থেকে ওতে যাচ্ছিলাম, এখানে যদি ও থেকে আরে যেতে চাই, ও থেকে আরে পৌঁছতে গেলে আমাদের যে ভেলোসিটিটা লাগবে সেটাকে বলা হয় ভেলোসিটি অ্যাট দ্য পয়েন্ট অফ প্রজেকশন। অর্থাৎ এই জায়গাতে কি হবে সেইটা দেখো, এখানে যে ফোর্সটা কি আছে সেটা কি করছে, একে দূরে ঠেলে দিতে চাইছে, তাই তো? দূরে ঠেলে দিতে চাইছে, তার মানে এটা রিপালসিভ ফোর্স। বলে রাখা দরকার, এফ যদি আমাদের রিপালসিভ হয় তাহলে সেক্ষেত্রে চিহ্নটা কি হয়ে যায় আমাদের গ্রেটার দ্যান 0, আর যদি অ্যাট্রাকটিভ হয় তাহলে এফটা আমাদের হয়ে যায় লেস দ্যান 0। বেশ, তাহলে দেখো এখানে আমরা কি পেয়ে যাব, এখানে ভি স্কোয়ার সমান আমরা পেয়ে যাব 2 × 0 থেকে আর আমাদের হয়ে যাচ্ছে কত পি, বা যদি ফোর্সটা আমাদের এফ হয় এফ টি আর। তো আগের সাথে এটার পার্থক্য সেরকম কিছু নেই, আগের মতনই রেজাল্টটা দেখতে লাগছে, কিন্তু আগের ক্ষেত্রে যেটা ছিল সেটা ছিল 0 থেকে আর এফ টি আর, সেটাও ছিল, কিন্তু এইখানে এফ যেটা ছিল সেটা কিন্তু অ্যাট্রাক্ট করছে, আর এখানে এফটা কি হচ্ছে আমাদের রিপালসিভ। বোঝা যাচ্ছে? তো এইটা হয়ে গেল আমাদের এই জায়গাটা। দেখো এরপর আমরা একটা নতুন ছোট্ট জিনিস জেনে নিচ্ছি, সেটা হচ্ছে অ্যাপস। অ্যাপস বলতে আমরা কী বুঝি? অ্যাপস এমন একটা বিন্দু যার অরিজিন থেকে দূরত্বটা যদি আমাদের আর হয়, অ্যাপস বিন্দুতে কি হবে, আর এর এমন একটা পয়েন্ট সেন্ট্রাল অরবিটের উপরে যেখানেতে আর এর ভ্যালুটা কি হবে, ম্যাক্সিমা অর মিনিমা হবে। ঠিক আছে? আর এর ভ্যালুটা যেখানে ম্যাক্সিমা বা মিনিমা, সেই পয়েন্টটাকে আমরা কি বলে থাকি না, সেটাকে বলে থাকি অ্যাপস। তাহলে কার সাপেক্ষে হবে? থিটা। থিটা পজিশনের সাপেক্ষে আমাদের এটা চেঞ্জ হচ্ছে, তো ম্যাক্সিমাম মিনিমা থিওরি অনুযায়ী কী হবে, ডিআর ডি থিটা ইকুয়াল টু 0। এইটাই হচ্ছে একটা অ্যাপসে আমাদের কন্ডিশন, ডিআর ডি থিটা ইকুয়াল টু হয়ে যায় আমাদের 0। বেশ, ডিআর ডি থিটা যদি 0 হয় তাহলে ডিউ ডি থিটা কী হবে আমরা ক্যালকুলেশন করে বের করতে পারি, এটা অবভিয়াসলি ডিউ ডি থিটাটাও আমাদের হয়ে যাবে 0। বেশ, তাহলে দেখো আমাদের যে রেজাল্টটা ছিল 1/p² সমান u² প্লাস ডিউ ডি থিটা হোল স্কোয়ার, তো আমরা এটা কত পেয়ে যাচ্ছি 1/r²। তো এখান থেকে চলে এলো p সমান স্মল r। বেশ, তাহলে p মানে কি জানি, r sin phi সমান r, অর্থাৎ phi সমান π/2। তাহলে দেখতে পাচ্ছি কি, দেখো একটা গুরুত্বপূর্ণ রেজাল্ট আসছে। অ্যাপস এই যে বিন্দুটা হবে সেইখানে রেডিয়াস এবং ট্যানজেন্টের মধ্যে যেই কোণটা হবে সেটা হবে π/2 অর্থাৎ 90 ডিগ্রি। বেশ, তাহলে আমাদের সেন্ট্রাল অরবিটের ক্ষেত্রে আলোচনা এইটুকু জিনিস আমরা যদি করি তাহলে কিন্তু মোটামুটি আমরা এমসিকিউগুলো করতে পারবো। তো এই ভিডিওতে আমাদের আলোচনা আছে এইটুকুই, পরের ভিডিওতে আমরা সেন্ট্রাল অরবিটের উপর কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলে যদি কেউ নতুন হও সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।